দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি যে ডারউইনের বিপক্ষে মতবাদ। এর আগে আমরা শিখেছিলাম ল্যামার্কবাদ এবং ল্যামার্কের বিপক্ষে মতবাদ। আজকে শিখব আমরা ডারউইনের বিপক্ষে মতবাদ। এর আগের দিন আমরা জেনেছিলাম যে ডারউইনবাদ বা ডারউইনিজমটা কি। তো আজকে সেই ডারউইনের যে মতবাদ, কোন কোন মতবাদগুলো ভুল প্রমাণিত হয়েছিল সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ ডারউইনের বিপক্ষে মতবাদ, দ্বিতীয় নম্বরে নয়া ডারউইনবাদ, তারপরে দেখতে পাচ্ছ পার্থক্য ল্যামার্কবাদ ও ডারউইনবাদ। প্রথমে আসি ডারউইনবাদের বিপক্ষে মতবাদ। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে ডারউইনের মতবাদগুলি কি কি ছিল। তো ডারউইনের মতবাদ আমরা যদি বলি, প্রথমেই আমরা পড়েছিলাম বা জেনেছিলাম যে অত্যাধিকারে বংশবৃদ্ধি, অত্যাধিকারে প্রজাতির বংশবৃদ্ধি বা প্রজাতির সৃষ্টি, অত্যাধিকারে জীবের সৃষ্টি, সেটা ছিল একটা ডারউইনের মতবাদ। তারপরে আমরা জেনেছিলাম অস্তিত্ব, বাসস্থান সীমিত, খাদ্য সীমিত, সেটা সম্পর্কে জেনেছিলাম। সেটা নিয়ে কোনো বিপক্ষ মতবাদ নেই। অস্তিত্বের জন্য সংগ্রাম, সেটা নিয়েও কোনো মতবিরোধ নেই। তাহলে মতবিরোধ কোথায় রয়েছে? ডারউইন যে প্রকরণ বা ভেদ বা ভেরিয়েশনের কথা বলেছিলেন, এই যে ভেদ বা ভেরিয়েশন, ভেদ বা ভেরিয়েশন, এই ভেদ বা ভেরিয়েশনেই মতবিরোধ রয়েছে। তো এই যে ভেদ বা ভেরিয়েশন, ভেদ বা ভেরিয়েশন অর্থাৎ ডারউইন বলেছিলেন যে অস্তিত্বের জন্য সংগ্রাম করার পর জীবের মধ্যে একটা নতুন বৈশিষ্ট্যের সঞ্চার হয়। এই যে নতুন একটা বৈশিষ্ট্যের সঞ্চার হয়, সেটাই কিন্তু ভেদ বা প্রকরণ। কিন্তু ডারউইন এটা বলতে পারেননি বা এটা প্রমাণ করে দিতে পারেননি যে ভেদ বা প্রকরণের উৎপত্তিটা কিভাবে হচ্ছে, আবির্ভাব কি করে হচ্ছে, ভেদ বা প্রকরণ কিভাবে সৃষ্টি হচ্ছে, সেটা তিনি কিন্তু বলতে পারেননি। এটা তার একটা ফল্ট, ত্রুটি। এরপরে আমরা জানবো যোগ্যতমের উদ্বর্তন, যোগ্যতমের উদ্বর্তন। যোগ্যতমের উদ্বর্তন কি? যোগ্যতমের উদ্বর্তনে বলবো এই যে ডারউইন বলেছিলেন যে ভেদ, নতুন যে বৈশিষ্ট্য সমন্বিত জীবেদের মধ্যে ভেদ ভেদ দেখা যাচ্ছে বা ভেরিয়েশন দেখা যাচ্ছে বা ভেরিয়েশন বৈশিষ্ট্যটা সঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে এই যে নতুন বৈশিষ্ট্য সঞ্চিত হওয়ার ফলে তারা যোগ্যতা অর্জন করে, অর্থাৎ তাদের যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটে, এটাই হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। কিন্তু এই যে যোগ্যতমের উদ্বর্তন, এটা তিনি কি করতে পারেননি, ব্যাখ্যা করতে পারেননি। কি করে যোগ্যতমের উদ্বর্তন ঘটে সেটা তিনি ব্যাখ্যা করতে পারেননি, ব্যাখ্যা করতে অপরাগ ছিলেন। এটা তার ফল্ট, এটা তার ত্রুটি বলা যায়। এরপরে তার আরো ত্রুটি রয়েছে, যেমন মিউটেশন। মিউটেশন, এই মিউটেশন বা পরিব্যক্তি, মিউটেশন বা পরিব্যক্তি, পরিব্যক্তি বা মিউটেশনটা কি? জিনের হঠাৎ একটা পরিবর্তন, সেটা হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি। তো ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন কি বলেছেন? এই মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। কিন্তু আসলে এই মিউটেশন বা পরিব্যক্তি, এর জন্যই যে ভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে, যার জন্য যোগ্যতমের উৎপত্তন প্রকাশ পাচ্ছে, যার জন্য ন্যাচারাল সিলেকশন হচ্ছে, প্রাকৃতিক নির্বাচন হচ্ছে, সেটাকেই তিনি ছোট জিনিস বলে এড়িয়ে গেছেন, প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন। তো এটা তার ফল্ট, এটা তার ত্রুটি। এরপরে তিনি দেহকোষ, দেহকোষ ও জনন কোষ, দেহকোষ ও জনন কোষ সম্পর্কে ব্যাখ্যা করতে অপরাগ ছিলেন। তিনি দেহকোষ এবং জনন কোষকে পৃথক করতে পারেননি, এটা তার ত্রুটি। তাহলে কি কি ছিল ত্রুটি? ভেদ বা ভেরিয়েশনের ত্রুটি ছিল, যোগ্যতমের উদ্বর্তনের ত্রুটি ছিল, মিউটেশনের ত্রুটি ছিল, দেহকোষ এবং জনন কোষের ব্যাখ্যা করতে অপরাগ ছিলেন, মানে পৃথক করতে পারেননি তিনি, এটা তার ত্রুটি ছিল। তো
আমরা মনে রাখবো এই যে মিউটেশন বা পরিব্যক্তি, এই মিউটেশন তত্ত্বের প্রবক্তা হলেন বিজ্ঞানী হুগো দা ভ্রিস। তিনি বললেন যে একটা ভেদ বা প্রকরণ সৃষ্টিতে মিউটেশন মাস্ট, মিউটেশন জরুরি, পরিব্যক্তি জরুরি। এবার ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইন, তিনি যদি এই মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে যান, তাহলে তো ওনার যে মতবাদ রয়েছে ডারউইনবাদ বা ডারউইনিজম, সেই ডারউইনবাদের কিছু ভুল ত্রুটি থেকেই যায়। এরপরে দেহকোষ জননকোষ তিনি ব্যাখ্যা করতে পারেননি, পৃথক করতে পারেননি, অপরাগ ছিলেন। এগুলো হচ্ছে বিজ্ঞানী চার্লস ডারউইনের ত্রুটি। এরপরে আমরা আসবো নয়া ডারউইনবাদ। এই যে নয়া ডারউইনবাদ কি? নয়া ডারউইনবাদ হচ্ছে নয়া ডারউইনবাদ, ডারউইনবাদ। এই যে নয়া ডারউইনবাদটা কি বলছে? বিজ্ঞানী হুগো দা ভ্রিস, তারপরে কে? স্মিথ, গোল্ড স্মিথ, হেকেল প্রমুখ বিজ্ঞানীরা এরা কি করলেন? ডারউইনের যে ত্রুটি রয়েছে, ডারউইনের সেই ত্রুটিগুলোকে সংশোধন করেছিলেন। অর্থাৎ ডারউইন, বিজ্ঞানী চার্লস ডারউইনের যে ত্রুটি ছিল, মতবাদের কিছু ত্রুটি ছিল, সেগুলোকে এনারা কি করেছেন? সংশোধন করেছেন, সংশ্লেষ করেছেন, নতুন করে তৈরি করেছেন। এটাই হচ্ছে নয়া ডারউইনবাদ বা নয়া ডারউইনিজম। ক্লিয়ার? এবার আমরা জানবো যে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের ডিফারেন্সটা কোথায়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ল্যামার্কিজম অ্যান্ড ডারউইনিজম? তো আমরা দেখে নেব যে ল্যামার্কবাদ আর ডারউইনবাদের পার্থক্যটা কোথায়। তো ল্যামার্কবাদে আমরা যদি দেখি, এটা হচ্ছে ল্যামার্কবাদ আর এটা হচ্ছে ডারউইনবাদ। ডারউইনবাদ। তো ল্যামার্কবাদ কার ছিল? ল্যামার্কবাদ ছিল ল্যামার্কের, অবশ্যই এর প্রবক্তা ছিল ল্যামার্ক। আর ডারউইনবাদের প্রবক্তা ছিল ডারউইন। খুব সহজ, খুব সহজ একটা পার্থক্য। ল্যামার্কবাদের প্রবক্তা ল্যামার্ক, ডারউইনবাদের প্রবক্তা হচ্ছে ডারউইন। দ্বিতীয় নম্বরে আমরা কি বলতে পাবো? এই যে ল্যামার্ক, বিজ্ঞানী ল্যামার্ক, এই যে তার ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম, এই যে মতবাদ বা তার যে ল্যামার্কবাদ, সেই ল্যামার্কবাদে কি করেছিলেন? সেই ল্যামার্কবাদে বিভিন্ন মত, অভিব্যক্তি সংক্রান্ত, জৈব অভিব্যক্তি সংক্রান্ত মতবাদ তুলে ধরেছেন। তো যে বইতে তিনি লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে জুলজিক ফিলোজফি। জুলজিক ফিলোজফিক, ঠিক আছে, জুলজিক ফিলোজফিক। আর ডারউইনেরটা ছিল অন দ্য অরিজিন অফ স্পিসিস, অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, মিনস অফ ন্যাচারাল সিলেকশন। ক্লিয়ার? তো এটা হচ্ছে ল্যামার্কের লেখা গ্রন্থটার নাম হচ্ছে ফিলোজফিক জুলজি, আর এটা হচ্ছে ডারউইনের লেখা হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। এরপরে আমরা জানবো যে ল্যামার্ক, তার যে ল্যামার্কিজম অর্থাৎ ল্যামার্কবাদে বলেছিলেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার, কিন্তু ডারউইনবাদ অঙ্গের ব্যবহার এবং অব্যবহার নিয়ে জিরাফের সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলেন। ল্যামার্ক বলেছিলেন অঙ্গের ব্যবহার এবং অব্যবহার নিয়ে যে জিরাফ প্রথমে খর্ব গলাযুক্ত জিরাফ, তাদের চেষ্টার ফলে, ব্যবহারের ফলে ধীরে ধীরে কালক্রমে উঁচু গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়েছে। কিন্তু ডারউইন অর্থাৎ চার্লস ডারউইন কি বলেছিলেন? চার্লস ডারউইন বলেছিলেন যে পৃথিবীতে লম্বা এবং বেটে দু ধরনেরই জিরাফের অস্তিত্ব ছিল।
অপেক্ষাকৃত যারা লম্বা জিরাফ ছিল, যে সমস্ত লম্বা জিরাফ ছিল, তারা কালক্রমে উঁচু গাছের পাতা খেতে খেতে তাদের গলা উঁচু হয়ে গেছে এবং তারা ক্রমে ক্রমে উঁচু গাছের পাতা খাওয়া শুরু করেছিল। আর যে সমস্ত জিরাফ বেটে ছিল তারা ধীরে ধীরে অবলুপ্তের পথে চলে গেছে। এটা হচ্ছে ল্যামার্কের ব্যবহার অব্যবহার সূত্র, কিন্তু সেটা ডারউইনের মতবাদে ব্যবহার অব্যবহারের কোনো সূত্র ছিল না। এরপরে আমরা আসবো যে ল্যামার্ক ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ সম্পর্কে কিছু বলেননি, কিন্তু চার্লস ডারউইন তার ডারউইনিজমে অর্থাৎ ডারউইনবাদে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদের মতবাদ ব্যাখ্যা করেছিলেন বিজ্ঞানী চার্লস ডারউইন। তো আমরা এই পার্থক্যগুলো দেব ল্যামার্কবাদ এবং ডারউইনিজম বা ডারউইনবাদে। তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।